আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা আমাদের চারপাশের একদম সাধারণ জিনিসগুলোর ভেতরেও কত চমৎকার সব রাসায়নিক জগৎ লুকিয়ে আছে? আজ আমরা ঠিক সেটাই এক্সপ্লোর করব, আমাদের রোজকার জীবনের সেই অদৃশ্য অথচ দারুণ ইন্টারেস্টিং বিজ্ঞানকে। শুরুতে একটা বেশ মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক। শীতের সকালের কুয়াশা, এক টুকরো পনির আর এক গ্লাস দুধ, এই তিনটে জিনিসের মধ্যে মিল কোথায়? উত্তরটা শুনলে হয়তো একটু অবাক লাগতে পারে। এই অতি পরিচিত জিনিসগুলোর প্রত্যেকটি আসলে অত্যন্ত জটিল একটা রাসায়নিক মিশ্রণ। বাইরে থেকে এদের দেখতে যতটা সাধারণ মনে হয়, আণুবীক্ষণিক স্তরে এরা কিন্তু ঠিক ততটাই অবাক করা একটা বিস্ময়। প্রথম পর্বে আমরা জানব আমাদের চারপাশের এই অদৃশ্য মিশ্রণগুলো সম্পর্কে। চলুন কোলয়েডের দুনিয়ায় একটু উঁকি দেওয়া যাক। এই যে ভিন্ন ভিন্ন পদার্থের মিলনে তৈরি বিশেষ ধরনের মিশ্রণ, এদেরকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় কোলয়েড। তবে এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। একটা গ্যাস যখন অন্য একটা গ্যাসের সঙ্গে মেশে, তখন তারা সবসময় একটা পারফেক্ট মিক্সচার বা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এর মানে হলো গ্যাস আর গ্যাসের মিশ্রণই হচ্ছে একমাত্র জোড়া যারা কোনো অবস্থাতেই কখনো কোলার তৈরি করতে পারে না। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এবার দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো অ্যারোসল এবং জেলের ভৌত রূপ নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে এই কোলয়েডগুলো নলা রূপে ধরা দেয়। যেমন ধরা যাক অ্যারোসলের কথা। অ্যারোসল ঠিক তখন তৈরি হয় যখন কোনো কঠিন বা তরল পদার্থ সম্পূর্ণভাবে বাতাস বা অন্য কোনো গ্যাসের মধ্যে ভাসতে থাকে। সহজ কথায় বলতে গেলে এখানে বিস্তারের মূল মাধ্যমটি হল গ্যাস। সুতরাং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হল এই ভাসমান কণাগুলোর ধরন। বাতাসে বা গ্যাসে যখন কঠিন কণা ভাসতে থাকে, তখন তৈরি হয় কঠিন অ্যারোসল, যার সবচেয়ে পরিচিত উদাহরণ হল ধোঁয়া। অন্যদিকে বাতাসে যখন তরল কণা বা জলের খুব ছোট ছোট বিন্দু ভাসতে থাকে, তখন তৈরি হয় তরল অ্যারোসল। আর এর চমৎকার একটা উদাহরণ হল শীতের সকালের কুয়াশা বা আকাশের মেঘ। অন্যদিকে জেলের ব্যাপারটা কিন্তু এই পুরো প্রক্রিয়াটা ঠিক উল্টো। জেল হলো এমন এক ধরনের কোলয়েডীয় সিস্টেম, যেখানে বিস্তারের মাধ্যমটা হলো কঠিন পদার্থ আর তার ভেতরে ভাসমান কণাগুলো হলো তরল। অর্থাৎ একটা কঠিন কাঠামোর ভেতরে তরল পদার্থ যেন জাদুর মতো চমৎকারভাবে আটকে থাকে। আর এটাই হলো সবচেয়ে অবাক করা বিষয়। ওই যে স্যান্ডউইচের পনির, জুতোর কালি বা বাটিতে রাখা দই, এই জিনিসগুলোকে বাইরে থেকে দেখে কতটা কঠিন মনে হয়, তাই না? কিন্তু এরা প্রত্যেকেই আসলে অত্যন্ত জটিল সব জেল সিস্টেম। এদের ওই কঠিন কাঠামোর ভেতরে তরল পদার্থ একেবারে নিখুঁতভাবে লুকিয়ে থাকে। তৃতীয় পর্বে আমরা প্রবেশ করব ইমালশনের জগতে। জানব আমাদের প্রাত্যহিক জীবনের কিছু সাধারণ মিশ্রণ নিয়ে। কোলয়েড মিশ্রণগুলোর মধ্যে আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি কিন্তু দেখা যায় ইমালশনকে। একে বাংলায় অবদ্রব বলা হয়। এটি মূলত চমৎকার একটা ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার প্রক্রিয়া। এটা তখন ঘটে যখন একটা তরল পদার্থের মধ্যে সম্পূর্ণ আলাদা আর অমিশ্রণীয় আরেকটা তরল খুব ছোট ছোট বিন্দুর মতো ভাসতে থাকে। এই যে তরলে তরলে মিশ্রণের কথা বলছিলাম, এরা নিজেদেরকে মূলত দুটো সম্পূর্ণ আলাদা উপায়ে সাজিয়ে রাখে। মাইক্রোস্কোপ বা আণুবীক্ষণিক স্তরে দেখলে এ ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই সাজিয়ে রাখার বিন্যাসটা কিন্তু ভীষণ জরুরি। একটা উদাহরণ দেয়া যাক। দুধ হলো এমন একটা এমালশন যেখানে জলের মধ্যে তেলের মতো পদার্থ থাকে, অর্থাৎ জলের ভেতরে খুব সূক্ষ্ম চর্বি বা ফ্যাটের কণা ভাসতে থাকে। অন্যদিকে মাখন হলো এর ঠিক উল্টো। এটা হলো তেলে জল জাতীয় এমালশন। এখানে চর্বির একটা বিস্তীর্ণ সমুদ্রের মধ্যে জলের সূক্ষ্ম কণাগুলো ছড়িয়ে থাকে। এখন আমরা সবাই জানি যে তেল আর জল কিন্তু প্রাকৃতিকভাবে একেবারেই মিশতে চায় না। এদের এক জায়গায় করলেও খুব বেশিক্ষণ সেটা টিকে থাকে না। তাই এই মিশ্রণটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, অর্থাৎ এর স্থায়িত্ব বাড়ানোর জন্য, এর মধ্যে একটা তৃতীয় পদার্থ যোগ করতে হয়। এই তৃতীয় পদার্থটাকেই বলা হয় ইমালসিফায়ার। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুধে কেসিন নামের এক ধরনের প্রোটিন থাকে, যেটা ঠিক এই ইমালসিফায়ারের কাজটাই করে। আর ঠিক এই কারণেই দুধের ফ্যাট আর জল কখনো আলাদা হয়ে যায় না। এবার চতুর্থ পর্বে দেখে নেওয়া যাক প্রাত্যহিক জীবনে ইমালশনের নানা রকম ব্যবহার।
এই রাসায়নিক গঠনগুলো একবার বুঝতে পারলে আমাদের প্রাত্যহিক জীবনের অনেক অজানা দিক চোখের সামনে পরিষ্কার হয়ে ওঠে। এই যেমন ধরুন, এক বালতি জলে যখন একটুখানি ডেটল মিশানো হয় তখন সেটা কেমন একটা সাদাটে রূপ নেয়, তাই না? এটা আসলে একটা জীবাণুনাশক এমালশন। ঠিক একইভাবে কড লিভার অয়েল, দুধ, এমনকি রোজকার ব্যবহারের কসমেটিক ক্রিম বা লোশন, এগুলো সবই কিন্তু এক একটা এমালশন। আর এর চেয়েও বড় বিষয়টা কি জানেন? আমাদের শরীরের অন্ত্রে যে ফ্যাট জাতীয় খাবার হজম হয়, সেই পুরো প্রক্রিয়াটাও কিন্তু এই এমালশন তৈরির মাধ্যমেই সম্পন্ন হয়। পঞ্চম এবং শেষ পর্বে আমরা জানব সাবানের বিজ্ঞান নিয়ে। চলুন দেখে নিই কাপড় পরিষ্কার করার পেছনে রসায়নটা ঠিক কেমন। ইমালশনের আসল ম্যাজিকটা বুঝতে হলে আমাদের জামাকাপড় পরিষ্কার করার পেছনের রসায়নটার দিকে একটু খেয়াল করতে হবে। মাইক্রোস্কোপিক লেভেলে সাবান, জল আর ময়লার মধ্যে যে যুদ্ধটা চলে, সেটা সত্যি দারুণ একটা ব্যাপার। ময়লা পরিষ্কার করার এই পুরো প্রসেসটা অনেকটা মেশিনের মতো কাজ করে। জলে সাবান মেশানোর সাথে সাথেই সাবানের অণুর দুটো অংশ কাজ করা শুরু করে দেয়। এর হাইড্রোকার্বন লেজটা খুব দ্রুত কাপড়ে লেগে থাকা তেলে বা ময়লায় গিয়ে আটকে যায়। অন্যদিকে এর আয়নীয় মাথাটা খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকে জলকে। এর ফলে সেখানে অত্যন্ত দ্রুত একটা শক্তিশালী এমালশন তৈরি হয়। আর এই এমালশনটাই ময়লা সমেত তেল জাতীয় পদার্থগুলোকে সোজা কাপড়ের তন্তু থেকে টেনে আলাদা করে আনে। ব্যাস, জামাকাপড় একদম ঝকঝকে পরিষ্কার। আশা করি আজকের এই আলোচনা আমাদের চারপাশের একদম সাধারণ জিনিসগুলোর ভেতরে লুকিয়ে থাকা গভীর বিজ্ঞানটাকে একটু হলেও সহজভাবে তুলে ধরতে পেরেছে। এর পরের বার যখন গ্লাসে দুধ ঢালা হবে বা মুখে সাবান মাখা হবে, তখন কিন্তু একবার ভেবে দেখাই যায় এমন আরও কত হাজারো অদৃশ্য আণুবীক্ষরিক গঠন একেবারে নীরবে আমাদের এই দৃশ্যমান জগৎটাকে প্রতিদিন সুন্দর করে সাজিয়ে তুলছে। আসলে ওই বিশাল মহাবিশ্বের মতোই আমাদের একেবারে সাধারণ প্রাত্যহিক জীবনটাও কিন্তু অদ্ভুত সব রহস্য আর দারুণ সব বিজ্ঞানে ঘেরা।